Parents হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের আবারও স্বাগত জানাই। হ্যাপি প্যারেন্টস ডে বন্ডেড উইথ ডেনড্রাইট সুপার কুইক, ছোঁয়ালেই জুড়ে যায়। বেশ কিছুদিন আমাদের দেখাশুনো হলো, জানাশুনো হলো, আপনারা বুঝে নিলেন আমাদের মনের কথা, আমরা পড়ে নিলাম আপনাদের চোখের ভাষা। চারিদিকে একটা ছুটির আবহ, সেই ছুটির আবহ বলছে এইবার বোধহয় একটা ছোট করে ছুটি নেওয়া দরকার। আপনারা যান পাহাড়ে, আমরা যাই সমুদ্রে অথবা সমতলে, যেখানে ইচ্ছে বেরিয়ে পড়ি। আর যেখানেই সন্তানেরা বাবা মায়ের দিকে তাকাবে, বাপ মা ছেলে মেয়েদের দিকে তাকাবে, সেখানেই চলতে থাকবে এই হ্যাপি প্যারেন্টস ডে। আর এই রকম সব গল্প গাছার আজকে শেষ দিনে আমরা প্রথমেই ডাকতে চাইব সাকেতকে। সাকেত, তোমাকে স্বাগত। কিন্তু আমাদের তো একজনকে নিয়ে মন ভরে না, আমাদের তো অধিক চাই। তাই আজকে আমাদের অধিক, সকলের অধিক আমাদের প্রিয় অমর্ত্যকে এবার ডেকে নেব। অমর্ত্য, তোমাকে স্বাগত। বেশ সাকেত, এই যে নামটি, অসাধারণ নামটি, এটি কার কাছ থেকে পাওয়া? এটা যখন দেওয়া হয়েছিল তখন তো আমার ঠিক মনে নেই, কিন্তু আমাকে বলা হয়েছে যে হ্যাঁ, কি বলা হয়েছে? যে মা রেখেছে, এটা অনেক খুঁজে খুঁজে নাকি এই নামটা রেখেছে। এই সাকেত ছাড়া আমার আরেকটা নাম আছে। আচ্ছা, হ্যাঁ, যে নামে সবাই আমাকে চেনে আর কি, সেটা হচ্ছে গুটি। গুটি? হ্যাঁ, বাহ, অসাধারণ নাম। গুটি 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 পায় তুমি যে আমাদের কাছে এলে, হ্যাঁ, এবং মা যে এই গুটি নামটাকে লুকিয়ে একটি সাকেত নাম রেখেছিল এবং অনেক কষ্ট করে, অনেক চর্চা করে এই নামটিকে খুঁজে পেয়েছিল। তো সেই নামটির মানে কি? সাকেত হচ্ছে কৃষ্ণের আরেক নাম। আসলে কৃষ্ণই এসেছে আমাদের কাছে, তাই তো? বেশ, এই বিষয়ে আমি একটা কথা বলি। এই কৃষ্ণ জননী কথা বলতে শুরু করে দিয়েছে, আমি রাখা যাবে না আজকে। বেশ, আমি ভেবেছিলাম তুমি তোমার মাকে পরিচয় করাবে, কিন্তু মা শুরু করে দিয়েছিল দর্শকের সঙ্গে নিজেই পরিচয় করা। কিন্তু মাকে থামাবো তোমার মুখ দিয়ে আজকে, কেননা তুমি আজকে আমাদের সেই কৃষ্ণ যে বেশি করে কথা বলবে এবং মাকে, বাবাকে নিয়ে কথা বলবে। বেশ, আমার মা, মানে যে মাকে সবাই চেনে আর কি, যে পর্দার মা, ঠিক আছে, আমার মা একদম সেরকম নয়। প্রথমেই হাটে হাড়ি ভেঙে দিলে। বেশ, বিভিন্ন চরিত্রে দেখা যায় মাকে, কিন্তু আমি বলতে চাই যে মা হচ্ছে মানে রাগী, কিন্তু তারপর প্রচণ্ড কাম। মানে রাগ করে কুল ডাউন করাটা সবাই মায়ের কাছ থেকে শেখা উচিত। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই, মানে যখনই আমি কোনো একটা দুষ্টুমি করতাম, ধরো একবার আমাদের বাড়ির সবকটা বাল্ব ভেঙে দিয়েছিলাম, বাড়িতে ক্রিকেট খেলতাম, সেটা খেলতে খেলতে সবকটা এক এক করে সবকটা বাল্ব ভেঙে দিয়েছিলাম। মা অনেক দিন ধরে নোটিস করেনি, একটা লাইট জ্বালাতে গিয়ে ভাবলো যে ঠিক আছে এটা কেটে গেছে, বা হ্যাঁ এইটা পরের দিন এটা কেটে গেছে। তারপর একদিন দেখলো যে মানে বাড়িতে একটাও বাতি জ্বলছে না। সেদিন এলো, আমাকে ডাকলো, কাছে ডাকলো, বললো যে তুমি জানো যে এই বাল্বগুলো কেন জ্বলছে না? আমি বললাম না। ঠাস, প্রথম চর মিথ্যে কথা বলার জন্য। তোমার প্রথম বাল্ব কেটে গেল? প্রথম বাল্ব কেটে গেল। এটা বললো এটা মিথ্যে কথা বলার জন্য। ঠিক আছে, এটা মিথ্যে কথা বলার জন্য। কিছু বলার আগে ঠাস অন্য চর। বললাম এটা কেন? বললো যে এটা সবকটা বাল্ব ভাঙার জন্য। বাহ, কিন্তু তারপর আমি গিয়ে 10 মিনিট আমার নিজের ঘরে কাঁদলাম। বাহ, 10 মিনিটের মাথায় মা এসে বললো যে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা আরও বাল্ব কিনবো, আর তোমার ব্যাটার বলটা আমি 2 সপ্তাহ লুকিয়ে রাখছি। এই হলো তোমার মা? এই হলো আমার মা। বাহ, তা মাকে আমরা সবাই চিনি, দর্শকও চেনেন, তবুও কিছু লোক মাকে তোমার মুখ দিয়ে এই যে আমার মা বলে বললে, তবু পোশাকি নাম বলে চেনাতে গেলে কিরম বলবে তুমি? এই হলো আমার মা সুদেশ না? হ্যাঁ। হ্যাঁ, এরকম ভাবেই তো বলতে চাইবে। হ্যাঁ, ওনাকে সবাই চেনেন। হ্যাঁ, এবার মা কিছু বলতে চাইছিল, আটকে দিয়েছিলাম। না, আমি একটা জিনিস বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে সাকেত নামটা, এটা নিয়ে একটা দ্বন্দ্ব আছে, এটার বানান নিয়ে। তালেবস্যয় যখন সাকেত তখন সে কৃষ্ণ, হ্যাঁ। আর যখন দন্তেশ্বয় সাকেত, যেটা উত্তর ভারতে অনেকেরই নাম, সেটা কিন্তু অযোধ্যার আরেকটা নাম, মানে একটা জায়গার নাম। জায়গার নাম। সহমত পোষণ করে যারা, তারা যেখানে থাকে সেই সাকেত। তো আমার ছেলেকে কৃষ্ণ, কারণ আমার কাছে জীবনে পুরুষ বলতে কৃষ্ণ হচ্ছে আদর্শ। কেবার এবার এদিকে যাই। অমর্ত্য, বলো। তোমাকে যদি জিজ্ঞেস করি, তুমি তোমার মা সম্পর্কে তোমার এক্সপিরিয়েন্স বলতে গেলে দু কথায় কি বলতে চাও? ফার্স্ট ওয়ার্ড যদি আমাকে জিজ্ঞেস করো একটি শব্দে, হচ্ছে বন্ধু। আমার মায়ের সম্পর্কটা আসলে ছোটবেলা থেকেই একটা দুজন বন্ধুর সম্পর্ক, খুবই মানে
আর মা আমার সাপোর্ট সিস্টেম খুব বড়। তো আর আমি আর মা সব কিছু শেয়ার করি নিজের মধ্যে, এবং মা এমন একটা মানুষ যে সব কিছুর আগে নিজের ফ্যামিলিকে রাখে, এবং সেলফলেস, ইন্ডিপেন্ডেন্ট এবং ওপিনিয়নেটেড একজন ওম্যান। মনে হয় যে যেহেতু মায়ের কাছ থেকেই শোনা রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন চরিত্র, নন্দিনী, অন্তঃপুরের মেয়ে কবিতা, মানে বাঙালি একটা মেয়ের চরম রূপ যদি দেখি, ওপিনিয়নেটেড, ইন্টেলিজেন্ট, সুন্দরী, স্ট্রং উইলড, মা পার্সনিফাই করে আমার কাছে। আরে বাপ রে বাপ, মাকে বলেছিলাম দু কথায় বলতে, দেখলো মাকে নিয়ে বলতে গেলে সন্তানদের, না। ছেলে মেয়েদের দু কথায় অল্প শব্দে হয় না। তবে তুমি যেভাবে বলেছো সেটা কিন্তু অমর্থ, মানে খুবই একেবারে দারুণ কথা, মানে শুনে ভালো লাগলো। এই তোমার মার কেমন লাগলো, এই যে তোমার ছেলে তোমার সম্পর্কে এত কথা বললো, এই যে চৈতি নামক ঘোষাল, এই যে তুমি একটা কেউকেটা, তোমাকে যখন ছেলে বলে এই কথাগুলো তখন তোমার কেমন লাগে? আমার বেশ হাতটা ঠান্ডা হয়ে গেল, এবং আমি ভাবতেও পারিনি যে বাবি আমাকে এরকম করে ডেসক্রাইব তাহলে করবে। বলো যে জি বাংলাকে ধন্যবাদ যে আমাকে এরকম গৌরব দান করার জন্য। আমার ছেলে আমার পাশে বসে এরকম হ্যাপি কথা প্যারেন্টস বলছে। ডেতে এসে আমি প্রথমেই মানে আমি আমার পুরস্কারটা পেয়ে গেছি, এইটুকু আমি বলতে পারি क्या बात। যে বাবি আমাকে এরকম করে বললো, আমি ভাবতে পারিনি আর কি। দিস ইজ আ বিগ মোমেন্ট ফর মি। আমি জানি বাবি আমাকে সবসময় বলে খুব সুন্দর, মানে আমি থাকলে আর শ্রীদেবী বা যে কোনো বড় মানে ক্যাটরিনা থাকলে আমি জানি ক্যাটরিনা কাঁদতে কাঁদতে চলে যাবে, কেননা বাবি আমাকেই বলবে সুন্দর। সো দ্যাট ইজ, সেটা আমি জানি, কিন্তু এই আরো বাকিগুলোর জন্য বাহ, খুব ভালো লাগলো তোমাদের দুজনকেই, সাকেত এবং অমর্ত্য, তোমাদের দুজনকেই বলি আমরা এখানে একটা ইচ্ছে পূরণের খেলা খেলি। সেই ইচ্ছে পূরণের খেলাটা 4টি ইচ্ছে পূরণ করবার জন্য, বাবা মার জন্য 4টি ইচ্ছে পূরণ। তো এই 4টি ইচ্ছে পূরণ ছাড়া আজকে যে বিজয়ী হবে সে আমাদের হয়ে একটা বিশেষ ইচ্ছে পূরণ করবে, এমন একজন মানুষ যিনি বাবা মা, যিনি সন্তান, যা কিছু হতে পারেন, কিন্তু এই মুহূর্তে তিনি একটু বিপন্ন, একা এবং একটু নড়বড়ে অবস্থায় আছে। তিনি হয়তো কোনো ইচ্ছে করেছেন যেটা করলে তার ভালো হয়, সেই রকম একটি ইচ্ছে পূরণ আমাদের হয়ে, আমাদের সকলের হয়ে, যে আজকের বিজয়ী হবে, অথবা যদি তোমরা যুগ্ম বিজয়ী হও, তোমরা দুজনে মিলেই যেতে পারো, তার কাছে পৌঁছে যাবে আমাদের ভালোবাসার উষ্ণতার, আমাদের সামগ্রী বা যাই বলো, আমাদের শুভেচ্ছা নিয়ে তার কাছে পৌঁছে যাবে। জ্যোৎস্না রায় বউবাজারের বাসিন্দা। 55 বছর বয়সের জ্যোৎস্না দেবীর স্বামী মারা গেছেন 6 মাস আগে। সন্তান নেই। কোনো কিছুই রেখে যেতে পারেননি গো, সেরকম কিছু। ছোট ছোট শিশুদের পড়িয়ে আমি আমার জীবনযাপন করি, এবং সেইভাবেই আমি করি। কিন্তু আমার রিলেটিভ আছে, আমার ভাইজিরা আছেন, তারা আমাকে কিছু কিছু দেখেন। হাঁটুর সমস্যায় ভুগছেন। জ্যোৎস্না দেবী ইচ্ছা প্রকাশ করেছেন একটা শরৎ রচনাবলী, একটা ক্রাচ আর একটা ছোট স্টোভের। এইবারে জানতে চাইবো যে তোমাদের দুজনের কাছেই যে তোমার প্রথম ইচ্ছেটা কি এবং কার জন্য? আমার প্রথম ইচ্ছে হচ্ছে মায়ের জন্য বেশ, একটা বিশাল বক্স অফ অ্যাসর্টেড চকলেটস। মায়ের জন্য? হ্যাঁ, এটা একটা বিশেষ কারণ আছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে ছোটবেলার থেকেই মা আর আমি চকলেট নিয়ে অনেক লড়াই করতাম, কারণ মাও চকলেট খেতে ভালোবাসে, আমিও চকলেট খেতে ভালোবাসি। এবার ছোটবেলায় মা নিজে ভালো চকলেটগুলো নিয়ে আমাকে, মানে ধরো বিদেশি চকলেটগুলো নিয়ে আমাকে দেশি চকলেটগুলো দিত, কারণ আমি তো ছোটবেলায় কিছু বুঝতাম না। বোঝবার সুযোগ ছিল না। তো এই বিশাল বাক্স চকলেট পেলে হয়তো আরও ডিনারের পরে আরও কথা হতে পারে। বেশ, তোমার ইচ্ছেটা ভারী সুন্দর, মিষ্টি ইচ্ছে। মিষ্টি ইচ্ছে। এবার তোমার প্রথম ইচ্ছেটা শুনতে চাইবো। আমি যদি, তুমি আমার শ্রেষ্ঠ ইচ্ছে আমায় দিতে পারো, সেটা হবে হচ্ছে যে মায়ের পরপর রক্তকরবীর ডেটস যদি তুমি দিয়ে দিতে পারো, যে আমাদের থিয়েটার বুকিং যদি হয়ে যায়, মায়ের পরপর Very যদি থাকে, Very সেটা good. আমার সবচেয়ে I শ্রেষ্ঠ like ইচ্ছে it. হবে। আমার হাতে তো ওটা দেওয়ার না। দায়িত্ব নেই, থাকলে আমি দিয়ে দিতাম। তা না হলে আমি ছোটবেলা থেকেই মায়ের আসলে বাড়িতে অনেক রকমের সুন্দর সুন্দর মেকআপ বক্স আছে, তো সেইগুলো নিয়ে আমি ছোটবেলা থেকে খুব ঘাঁটি। মানে বাহ। মা যখন মেকআপ করে এইদিক ওইদিক করি, তো দেখি। তো আমার, এবং যেহেতু মায়ের একটা কাজেরও জিনিস একটা, তো আমি মাকে একটা মেকআপ সেট দিতে চাই, এটা বাহ। আমার একটা ইচ্ছে হলো। আবার মাকে সাজাতে চাই। আবার মাকে কি সাজাতে চাই। ছেলে তৈরি করেছো, আর কি সৌভাগ্যবতী তুমি। আহা, হ্যাঁ, বেশ, আমরা প্রথম পর্বে ঢুকছি। আমরা দেখে নিই প্রথম পর্বে প্রথম ইচ্ছে পূরণের জন্য সাকেতের আজকে কোন প্রশ্নটা আসছে, অর্থাৎ তোমার প্রথম প্রশ্নটা কি, ভালো করে দেখো।
ওল্ড গোয়া বলতেই সবার আগে মনে আসে সেন্ট ফ্রান্সিসের চার্চের কথা। এর পোশাকি নাম অবশ্য বম জেসাস ব্যাসিলিকা। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। যদিও এটা পর্তুগিজদের বদান্যতায় ও পৃষ্ঠপোষকতায় তৈরি, এই স্থাপত্যশৈলী অবশ্য ইতালীয় রেনেসাঁ বারোক স্থাপত্য শিল্পের উৎকৃষ্ট উদাহরণ। এখানেই সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের মরদেহ শায়িত আছে। সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ছিলেন স্পেনের বাস্ক অঞ্চল থেকে আসা একজন পাদ্রী, যিনি পোপ ও পর্তুগালের রাজার আদেশক্রমে দক্ষিণ ও পূর্ব এশিয়ার রোমান ক্যাথলিক চার্চের হয়ে প্রচারে আসেন। 1637 সালে তার মরদেহ এই চার্চে এনে রাখা হয়। ভক্তরা মানেন তার দেহ এখনো অক্ষত আছে এবং 12 বছর অন্তর 3রা ডিসেম্বর তার সেই দেহ ভক্তদের দর্শনের জন্য বাইরে আনা হয়। সেন্ট ফ্রান্সিস তার বন্ধু ইগনেসিয়াস লয়োলার সাথে অর্ডার অফ জেসাস নামে একটি সংস্থা স্থাপন করেন। তাদের আজ আমরা সবাই জেসুইট নামে চিনি। জেসুইটদের উপস্থিতি সারা ভারত জুড়ে, এমনকি কলকাতাতেও। জেসুইটদের স্থাপিত কলকাতায় একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেটির নাম কি? তোমার কাছে একটি পরিচয় দেওয়া হলো, তারপর ফাইনালি জানতে চাওয়া হয়েছে এই বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানটির নাম কি? সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল। তুমি পড়েছো কোথায়? সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট সে স্কুল। কি এই নিজের স্কুলটাই প্রথমে মনে পড়ে গেল, এরকম নয় তো? না না, এরকম নয়, এটা জানি, হিস্ট্রিটা আর কি জানি। জানো? বেশ, এই প্রশ্নটা পেয়ে ভালোই লেগেছে। হ্যাঁ। বেশ, ঠিক আছে, তোমার এই উত্তরটা নিলাম, কিন্তু তোমাকে জিজ্ঞেস করবো তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না না, না। বেশ, এবার দেখে নি আজকের দিনের প্রথম প্রশ্নটা যেটা তোমার কাছে এসেছিল তাই দিয়ে তোমাকে 25 দিতে পারছি কিনা আমরা একটু এবার পরীক্ষা করে নি। বেশ, দেখে নি। জেসুইটদের স্থাপিত কলকাতায় একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান হল সেন্ট জেভিয়ার স্কুল এবং কলেজ। বেশ, তার মানে আজকের দিনের প্রথম যে উত্তরটা তোমার কাছ থেকে পাওয়া গিয়েছে সেটি একেবারে সঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ সাকেত। তুমি পেয়ে গেলে 25। বাবাকে আজকে আনোনি কেন? বাবা একটু ক্যামেরা শাই আর কি, তাই? খুবই। হ্যাঁ। কি বললো? না না, সব ভাবা যায়? হ্যাঁ, একজন পরিচালক থাকা সত্ত্বেও এইসব বলছি, হ্যাঁ। তুমি বোঝাতে পারলে না? বাবা যখন একটা স্পিচ দিতে যায় কোথাও, একদম স্ট্রেট ওঠেন, চশমা খুলে রেখে দেন যাতে সব কিছু সামনে আউট অফ ফোকাস হয়ে যায়, আর তারপর আকাশের দিকে তাকিয়ে কথা বলেন, সাথে কোনো আই কন্ট্যাক্ট না করতে। মানে বাবা খুবই লাজুক। বেশ, তো অমর তো বাবা আসেনি। বাবা তো আসেনি। কেন? কারণটা কি? ওর যেমন একটা কারণ খুঁজে পেয়েছি, তোমার কারণটা কি? কাছাকাছি, কিন্তু আমার বাবা আসলে এখন, আমার বাবা একজন ডিরেক্টর, তো বাবা নতুন প্রজেক্ট ডকুমেন্টারি পুরুলিয়ার একটা ওপরে কাজ করছে, এবং যেহেতু পর্দার পেছনের লোক তো ওই জোনটা প্রেফার করে বেশি, আসতে চায় না সামনে। সামনে। হ্যাঁ। বেশ, তোমার আজকে প্রথম ইচ্ছে পূরণের জন্য প্রথম পর্বের প্রথম প্রশ্নটাকে তোমার সামনে হাজির করানো হচ্ছে। খুব মন দিয়ে দেখো, তারপর সঠিক উত্তর দাও। দেখে নাও। আইসক্রিম খেতে আপনার কিসে ভালো লাগে? কাপে, কাঠিতে না কোণে? অধিকাংশ মানুষ বলবেন কোণে। কাপে খাওয়ার সমস্যা হচ্ছে হাজার চেটেপুটে সাফ করে দেওয়ার পরও মনটা খচখচ করতে থাকে। 2-1 ফোঁটা রয়ে গেল না তো? কাঠির বিপদ হচ্ছে চট করে হয়তো মাথার দিকটা ভেঙে পড়ে গেল, বুক একেবারে ভেঙে যায় তখন। কোণে আইসক্রিম এবং তার আধার শেষ বিন্দু অবধি খেয়ে ফেলা যায়, যাকে বলে স্যাটিসফ্যাকশন টু দ্য লাস্ট ড্রপ। কোণ তৈরি হয় কি দিয়ে? বাহ, এটি সুস্বাদু প্রশ্ন এসছে আবার। আইসক্রিম কোন তৈরি হয় কি দিয়ে? তোমার জানা? একটু ভেবে নাও, তারপর উত্তর দাও। আইসক্রিম কোন? খেয়েছো তো? হ্যাঁ, অফকোর্স খেয়েছি। আমার খুব ভালোবাসো? প্রিয় জিনিস আইসক্রিম, আমার খুব পছন্দের জিনিস। ওয়েফার দিয়ে তৈরি হয় আইসক্রিম কোন। আমি যা মনে হচ্ছে, দেখো আমি সবসময় বলি মনের কথা শুনবে, মাথার আগে মন, আগে মন তারপর মাথা দিয়ে বিচার। খেতে তো মানে যা জানি খেতে কি ওয়েফার, যা খাই ওয়েফার দিয়ে কোনগুলো তৈরি হয় সাধারণত। তাহলে তোমার উত্তরটা কি?
ওয়েফারই বলবো। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাইবে? না। বেশ, তোমার উত্তরটা ঠিক না ভুল করি যাচাই, দেখি। কোন তৈরি হয় ওয়েফার দিয়ে? তার মানে যে উত্তরটা তুমি দিয়েছো সেটা একেবারে ঠিক উত্তর। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। তুমি আছো 25 নম্বর নিয়ে। তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য প্রথম পর্বের দ্বিতীয় প্রশ্নটাকে তোমার সামনে আনা হচ্ছে। দেখে নাও, ঠিক উত্তর দাও, প্রথম ইচ্ছে পূরণ করে ফেলো। দেখা যাক। থিয়েটার রোড আমাদের সবার চেনা, কিন্তু এই রাস্তায় থিয়েটার হল কোথায়? চৌরঙ্গি রোড আর থিয়েটার রোডের ক্রসিংয়ে 1813 সালে একটি থিয়েটার হল তৈরি হয়। যেসব সাহেবরা এদেশে চাকরি করতে বা ভাগ্য অন্বেষণে আসতেন, তাদের হাতে থাকত অখণ্ড অবসর। তাদের সুষ্ঠু বিনোদনের জন্য হলটি তৈরি হয়েছিল। সাহেব মেমরা এখানে নাটক করতেন এবং তারাই দেখতে আসতেন। তাদের অভিনয়ের প্রশংসা বিলেতের কাগজগুলিতে পর্যন্ত বেরিয়েছিল। 1839 সালে সেটি আগুন লেগে পুড়ে যায়। তারপর আর সেটা তৈরি হয়নি। 1964 সালে এক বিখ্যাত নাট্যকারের চতুর্থ জন্ম শতবার্ষিকী উপলক্ষে তার নামে রাস্তাটির নতুন নামকরণ হয়। থিয়েটার রোডের এখন নাম কি? থিয়েটার রোডের এখনকার নামটি কি? শেক্সপিয়ার সরণি। নিশ্চিত তুমি? হ্যাঁ। থিয়েটার রোড ভালো লাগে? হ্যাঁ, খুবই হ্যাঁ? ভালো লাগে। তোমার পছন্দের রাস্তা? ঠিক স্কুলের পাশে। কিন্তু থিয়েটার রোডের এখনকার নাম যেটা তুমি বলছো সেটা ঠিক বলছো তো? একদম। হুম, হ্যাঁ। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাইবে? ঠিকই। বেশ, ও চ্যালেঞ্জ করতে চাইছে না। তোমার কাছ থেকে একটি উত্তর পেয়েছি। এবার দেখে নি যে তোমার উত্তরটা যদি ঠিক হয় তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে যাবে, আর যদি ভুল হয় তাহলে একটু অপেক্ষা করতে হবে। দেখি আমাদের কোন দিকে যেতে হয়, দেখা যাক। থিয়েটার রোডের এখন নাম শেক্সপিয়ার সরণি। তার মানে তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে সেটি একেবারে সঠিক উত্তর। সাকেত, শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। এবং সেই সঙ্গে তুমি ছিলে 25-এ, পৌঁছে গেলে 50-এ। 50-এ পৌঁছানো মানে চকলেট। বেশ, প্রথম ইচ্ছে পূরণ। চলো আমরা চকলেট হস্তগত করি, এসো উৎসব করি, সামনে এসো। বেশ, একটা ইচ্ছে পূরণ হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে তোমার সামনে একটা প্রশ্ন হাজির করব। তোমার আজকে দ্বিতীয় প্রশ্ন, এটা বলতে পারলেই তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে যাবে। দেখে নাও প্রশ্নটা কি আছে, দেখো। জম্মু ও কাশ্মীরের উত্তরতম অংশ এই রাজ্যের অন্যান্য অঞ্চল থেকে সম্পূর্ণ আলাদা। অপাতরুক্ষ মরুপ্রায় পাহাড়ের দেশটিতে আছে অভূতপূর্ব ভৌগোলিক ও প্রাকৃতিক বৈচিত্র্য। এখানকার মানুষের জীবনযাত্রার ধরনও আলাদা। অনেক মিল রয়েছে প্রতিবেশী দেশ তিব্বতের সঙ্গে। পৃথিবীর দুটি প্রসিদ্ধ গিরিশিরা জাস্কার ও কারাকোরামের মধ্যবর্তী অংশে এর অবস্থান। গোটা অঞ্চল জুড়ে আছে বহু প্রাচীন ও প্রসিদ্ধ গুম্ফা। বৌদ্ধ ধর্মের প্রচলনই বেশি এই অংশে। 1974 সাল থেকে দেশ বিদেশের পর্যটক ও অভিযাত্রীদের জন্য এই অঞ্চল খুলে দিয়েছে ভারত সরকার। বর্তমানে জম্মু ও কাশ্মীরের অধীনে থেকেও পেয়েছে স্বশাসনের অধিকার। জায়গাটির নাম কি? কি মনে পড়ছে যে পরিচয় দেওয়া হলো তাতে এই জায়গাটির নাম কি? লাদাখের কাছাকাছি মনে হচ্ছে। তুমি নিজের মনের সঙ্গে কথা বলে নাও, চাইলে মার সঙ্গে কথা বলে নিতে পারো, সেক্ষেত্রে তোমার একটা সাহায্য চলে যাবে। আর যদি মনে হয় যে না আমার মন ঠিক বলছে, তাহলে উত্তরটা জোরে বলো।
দেখে ব্যারেন পাহাড়গুলো এবং ল্যান্ডস্কেপ দেখে লাদাখ মনে হচ্ছে। বেশ, নেব উত্তরটা। আমরা বাবা এই জায়গায় বেড়াতে যাইনি, রণজিৎ অনেকবার প্রমিস করেছে, বাবা হ্যাঁ, অনেকবার ছবি বাবা করতে গেছে ছবি কিন্তু করতে নিয়ে গেছে। যায়নি। আমরা দেখেছি দূর থেকে একবার একটা যদি আমরা- রণজিৎ- লাদাখ হয় মানে রণজিৎ যা যা ছবি করতে গিয়ে যে যে জায়গায় গেছে, আর তুমি যে ছবি করতে যেখানে গেছো, তুমি কি সব জায়গায় ওকে নিয়ে গেছো? তাহলে রণজিৎকে মানে আমি জানি না, মানে- সভ্য সমক্ষে না, দোষ না, দিচ্ছ কেন? শোনো আমি বলছি যে রণজিৎ যে অনেক বিদেশি টিমের সঙ্গে খুব অদ্ভুত অদ্ভুত জায়গায় গেছে, সেইগুলোতে তো আমাদের ইউজুয়ালি তুমি জানো শুটিংয়ে ওরকম ভাবে যাওয়া হয় না, খুব রিমোট জায়গা। তো রণজিতের একটা ইচ্ছেই হতো সবসময় ওই জায়গাগুলো পরবর্তীকালে আবার আমাদেরকে বেড়াতে নিয়ে যেত। মানে বাবা পরের খুব ছোট কাজটা ছিল। বাবা আসলে যে ডকুমেন্টারি বহুকালের লাস্ট দুটো ন্যাশনাল অ্যাওয়ার্ড ডকুমেন্টারিতে পেয়েছে, তো বাবা আমায় মাঝে মাঝেই বলে জানিস তো আমি বুড়ো বলে ডাকে, ঠিক আছে, তো যে পুরো পরের কাজটা না এমনভাবে আমি করবো ভাবছি যাতে আমরা সবাই মিলে টুক করে একটু ঘুরে আসতে পারি, এরকম একটা জায়গা। তো যাই হোক আমার মনে হচ্ছে যে লাদাখ। লাদাখ, বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাইবে? না। না, বেশ, এক কথায় না বলে তোমাকে সাহস দিয়েছি। আমরা এবার যাচাই করতে চাইবো, যদি এটা ঠিক হয় তাহলে তোমার প্রথম বিশেষ মায়ের জন্য ইচ্ছে পূরণ হয়ে যাবে, আর যদি না হয় তাহলে একটু অপেক্ষা করতে হবে। আমরা দেখে নিই, পরীক্ষা করে নিই, জেনে নিই তোমার উত্তরটা ঠিক না ভুল, দেখি। এই জায়গাটির নাম লাদাখ। লাদাখ একেবারে সঠিক উত্তর। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ অনন্ত। এই প্রশ্নের উত্তরের হাত ধরে তুমি আরো 25 পেলে, এবং 25 আগে রাখা 25-এর সঙ্গে জুড়ে গেলে 50 হয়, আর 50 হলেই প্রথম ইচ্ছে পূরণ হয়। আর তখনই উৎসব হয়, তখনই আনন্দ হয়, তখনই উদযাপন হয়। চলো সামনে চলো। বাহ, আমি একটা জিনিস মানে তোমার মনে আছে আমরা সেই জিয়ের জন্য একটা সিরিয়াল করতাম, হ্যাঁ, করতাম তো। নীল সীমানা? তুমি সাজাবে নাকি? এই মেরেছে কি? এটা বুলি করছে ভাই, না দেখুন বলি সবাই। না, বলি না, তুমি কোনোদিন মেকআপটা সম্পর্কে সচেতন ছিলে না, এখন তো দেখছি বেশ ভালোই সচেতন এরা হয়েছে। করেছে। বাহ, এই যে সামনে যারা বসে good. আছে, এটাও Thank কি you. কম কথা? এই যে মাকে মাঝে মাঝে আটকানো যায় না। দুজনেরই প্রথম ইচ্ছে পূরণ হয়ে গেছে, তো দ্বিতীয় ইচ্ছেটা কি? তোমার দ্বিতীয় ইচ্ছেটা কি আগে জেনে নেব। আমার মা এখনও অনেক এই সোশ্যাল সার্ভিস ইনস্টিটিউশনের সাথে জোড়া, আর তাদের মধ্যে একটা হচ্ছে সিনি, চাইল্ড ইন নিড ইনস্টিটিউট। তো সেই ছেলে মেয়েদের জন্য মায়ের তরফ থেকে ওদের জামা কাপড় আর পড়াশোনা করার জন্য বইপত্র দিতে চাই। এটা হচ্ছে আমার তৃতীয় ইচ্ছা। ভেরি গুড, খুব সুন্দর ইচ্ছে। তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়েছে, দ্বিতীয় ইচ্ছেটা কি? আমার দ্বিতীয় ইচ্ছেটা মায়ের একটা জিনিস যেটা অনেক দিনই, একটা ছোট্ট একটা ইচ্ছে আসলে, একটা আমি মাকে স্টিম আয়রন দিতে চাই। আর ঈষৎ উষ্ণ ইচ্ছে আর কি, মানে একটা গরম। এটা দারুণ বলেছ। হ্যাঁ, বেশ, মায়ের জন্য এই ইচ্ছে পূরণ করতে হবে। ছোট্ট, তুমি বলেছো ছোট্ট, খুব একটা গভীর নয়, এটাও দারুণ বলেছো, গভীর নয়। এই ইচ্ছেটা পূরণ করতে হবে। দুটো ইচ্ছেই আমরা পূরণ করতে চাইবো, সেই জন্য আমরা দ্বিতীয় পর্বে ঢুকছি। দ্বিতীয় পর্বে তোমার তৃতীয় প্রশ্নটা কি আছে, খুব মন দিয়ে দেখে নাও। और आज ब्रेकिंग न्यूज में मैं पेश करना चाहता हूं, रोहित शेट्टी गाड़ियां उड़ाने के बाद अब दुपट्टा उड़ाएंगे। धूप से निकल के छाँव से फिसल के So sweet it was. हम मिले जहाँ पर लम्हा थम गया। तुमसे शुरू तुम पे फना है सूफियाना ये दास्तां। বেশ, একটি প্রশ্ন রাখা হয়েছে, এটি বিশেষ প্রশ্ন। সিনেমাটার কথা জানো, নায়ক নায়িকার কথা জানো, ছবির কথা জানো, এই যে বিশেষ দৃশ্যটা হচ্ছে, এটা কোন দেশে হচ্ছে বলে মনে হলো? धूप से निकल के আইসল্যান্ড। আইসল্যান্ড দেশটা পছন্দ হয়, মানে
কখনো যাইনি, ছবিও দেখিনি, এই যেতে ইচ্ছা? দেখে তো যেতে ইচ্ছে করছে। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। করবে চ্যালেঞ্জ? না। বেশ, এবার দেখে নি তৃতীয় প্রশ্নের উত্তর তোমার ঠিক না ভুল, দেখি। रंग दे तुम है गेरुआ राजे की दिल से है दुआ रंग दे तुम है गेरुआ निकली है दिल से ये दुआ रंग दे तुम है गेरुआ আইসল্যান্ড একেবারে সঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য তৃতীয় প্রশ্নটাকে তোমার সামনে আনছি। খুব ভালো করে দেখো, যাচাই করো, তারপর ঠিক উত্তর দাও। দেখে নাও। সব থেকে ছোট আলিপুরদুয়ার, নর্থ দিনাজপুর, খুব চাপের প্রশ্ন। নাইট 24 পরগনাস, মানে আন্দাজে ঢিল টোটালি। হাওড়া, দক্ষিণ দিনাজপুর, বীরভূম মনে হচ্ছে তো। এটা না কোনো আইডিয়া নেই আমার একদম। দিয়েছে একখানা পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি? প্রশ্নটা খুব ছোট্ট, উত্তরটাও সহজ। একটু ভেবে নাও, তারপর উত্তর দাও। আমার মনে হচ্ছে একটা পুরুলিয়া হতে পারে। পুরুলিয়া গেছো? পুরুলিয়া আমি যাইনি, বাবা কাজ করতে গেছিল, ছোট্ট একটা আমায় বলেছিল জেলা। তার চাইতেও কোনো ছোট জেলা নেই মনে হচ্ছে তোমার? তা তুমি যা বলবে তাই নেবো, আমি প্রভাবিত করছি না, না না, শুধু ভাবতে বলছি। বীরভূম কি ছোট? বীরভূম? বীরভূম একটা মাথায় আসছে। না না না, তুমি ওই দিকটাকে বেশি ভালোবাসো নাকি? বীরভূম, পুরুলিয়া? না না, মনে হচ্ছে না, মানে ছোট জেলা। পুরুলিয়া। মেদিনীপুর বলবো। তাহলে একটা কোনো আমি একটাই ভাবছি যে মানে যখন ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে যাওয়ার পরে ওরা কিছু কিছু জেলা খুব বড়, যেগুলোকে ভাগ করা হলো ওই কারণে, হ্যাঁ। খুবই বড়। হ্যাঁ, ভাগ করে ছোট হয়েছে, তার মানে ওয়েস্ট দিনাজপুর, পশ্চিম মেদিনীপুরটা বোধহয় অনেকটা বড় যতদূর জানি। আর চলো আমরা পূর্ব মেদিনীপুরের সাথে যাই। পূর্ব মেদিনীপুরের সঙ্গে যেতে চাও? বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাইবে? না, নিশ্চিত নও। বেশ, ঠিক আছে, তুমি চ্যালেঞ্জ করছো না, তুমি বলেছো পূর্ব মেদিনীপুর। বেশ, আমরা এবার দেখে নি পশ্চিমবঙ্গের সবচাইতে ছোট জেলা কোনটি। দেখা যাক। সব থেকে ছোট খুব চাপের প্রশ্ন। কলকাতা। কলকাতা। আমরা জানতে পারলাম যে কলকাতা সবচাইতে ছোট জেলা, এবং সেই কারণে তোমার এই প্রশ্নের উত্তর দুর্ভাগ্যবশত ভুল হলো। আপাতত তোমাকে 50-এ দাঁড় করিয়ে রেখে আমরা ওর কাছে যাচ্ছি। তুমি আছো 75-এ। যদি এই প্রশ্নের উত্তর তুমি পারো তাহলে তুমি 100-এ পৌঁছবে এবং প্রথম ইচ্ছে পূরণ হবে। আর যদি তুমি চ্যালেঞ্জ করতে পারো এবং ঠিক উত্তর দাও তাহলে তুমি 75-এ পৌঁছে যাবে। এইবারে তোমার 4 নম্বর প্রশ্নটা সামনে আসবে, দেখে নাও। খুঁজেছি তোকে রাত বেরাতে চলেনি আলো স্বপ্নে লুকিয়েছি তোকে লেখা তুলে রেখেছি যত্নে মনের অলিগলি হয়ে কেন পালালি রাতেও মরিচিকা দেখেছি একা একা দিয়েছি ঘুম মুড়ে বুক পুড়ে গাইও
में सफर तू करती रहे, हर एक सांस में गुजरती रहे, शामों सुबह तू मेरा, तेरे बिना क्या मेरा, तू जिस्म जान एक है, ना होना कभी तू जुदा, तेरी मेरी कहानी है बारिशों का पानी, बनके जो इश्क बरसे, तेरी मेरी कहानी, तेरी मेरी कहानी। पान में पुदीना देखा, नाक का नागिना देखा, चिकन में चमेली देखी, चिकन ना कमीना देखे, चांद में चितर होके चीट किया तो सारे तारे बोले गिली गिली आता। पापरा परा पापरा परा पापरा परा परा, है मेरी बात तेरी बात, सारा बात है बुरी बात, थाली में कटोरा लगे आलू बात पूरी बात, मेरे पीछे किसी ने रिपीट किया तो साला मैंने तेरे मुंह पे मारा मुक्का। पापरा परा पापरा परा पापरा परा 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 पापरा परा पापरा परा पापरा परा परा, इस पे भूत कोई चढ़ा है, ठहरना जानना, अब तो क्या बुरा क्या भला है, फर्क पहचानना, सिर पकड़ के खड़ा है कम वक्त छोड़ना जानना, बदतमीज दो बदतमीज दो बदतमीज दो मारे ना मारे, बदतमीज दो बदतमीज दो बदतमीज दो मारे ना मारे, ये जो हाल है सवाल है कमाल है, जाने ना जाने ना जाने, बदतमीज दो बदतमीज दो बदतमीज दो मारे ना मारे, बदतमीज दो बदतमीज दो बदतमीज दो। ধন্যবাদ। খুব ভালো, খুব সুন্দর। থ্যাংক ইউ। আমি যে তিনটে গান করলাম তার মধ্যে তিনটে গানেরই ডিফারেন্ট ডিফারেন্ট সিঙ্গার্স, তো তারা কারা তাদের নামগুলো একটু বলতে হবে। প্রথম গানটা কি? দেখেছি তোকে রাত বেরাতে, তো সেটা খুঁজেছি তোকে রাত বিরেতে, তাই তো? হ্যাঁ, কার গান এটা? কে গেয়েছে সেটা ভাবছি, এটা নিয়ে আমার একটু কনফিউশন। সেকেন্ডটা হচ্ছে মোহিত চৌহান, সেকেন্ডটা কি গান? তেরি মেরি কাহানি। থার্ডটা? থার্ডটা বদতমিজ দিল। আমার সেটা কার গান? সেটাই, আমার ধারণা ছিল দুটোই মোহিত চৌহানের গাওয়া। বেশ, মার সঙ্গে আলোচনা করে নাও। প্রথমটা জিৎ গাঙ্গুলি, বেশ। দ্বিতীয়টা অরিজিৎ সিং, বেশ। তৃতীয় মোহিত চৌহান। তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাইবে? এই সেই সময়। চ্যালেঞ্জ করে দে। তাহলে ঠিক আছে, হার হলে হার। বিগ ডিল। চলো, চলো, তাহলে পরিষ্কার করে একটা গেম। চ্যালেঞ্জ করছো? জিৎ গাঙ্গুলি, বেশ, দ্বিতীয়টা? অরিজিৎ সিং, তৃতীয়টা? বেনি দয়াল। বেশ, তারপরে তুমি ওর উত্তরকে চ্যালেঞ্জ করলে এবং একটা উত্তর দিলে। তোমার কাছে জানতে চাইবো, দুজনের কাছ থেকে দুরকম উত্তর পেয়েছি। সেকেন্ড একজন আছে 75-এ, একজন আছে 85-এ। খুঁজেছি তোকে রাত বেরাতে জিৎ গাঙ্গুলি, সেকেন্ড সং তেরি মেরি কাহানি অরিজিৎ সিং, আর লাস্ট সং বদতমিজ দিল বাই বেনি দয়াল। আমরা বলবো চ্যালেঞ্জ করে যে উত্তরটা দিয়েছে সেটা তোমার ঠিক উত্তর হয়েছে, এবং দুর্ভাগ্যবশত এই যাত্রায় তোমার এই উত্তরটা ভুল হয়েছে। 75-এ দাঁড় করিয়ে রাখলাম, আর তুমি পৌঁছে গেলে চ্যালেঞ্জ করে 25 নিয়ে 75-এ। তোমার এইবারে একটি প্রশ্ন আসবে, তোমার নিজস্ব প্রশ্ন। তুমি 75-এ আছো, এই প্রশ্নটার উত্তর দিতে পারলেই তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ হয়ে যাবে। বেশ, আমরা দেখে নিই এবারে তোমার কোন প্রশ্নটি তোমাকে বিব্রত করবার জন্য অথবা সুখ দেবার জন্য আসছে। দেখে নাও। হিন্দুস্তান অ্যাম্বাসেডর একসময় স্টেটাস সিম্বল। অ্যাম্বাসেডর চড়া মানেই তারা সমাজের উচ্চ শ্রেণীর মানুষ। পলিটিক্যাল লিডার, ভিভিআইপি, সরকারি অফিসারদের সিম্বল ছিল সাদা অ্যাম্বাসেডর। 1942 সালে বিএম বিড়লা গুজরাটের ওকলায় একটি ছোট্ট কারখানা বানিয়ে ব্রিটেন থেকে গাড়ির যন্ত্রাংশ আনিয়ে অ্যাসেম্বল করতেন। স্বাধীনতার পর 1948 সালে কারখানাটিকে তিনি তুলে নিয়ে আসেন উত্তরপাড়ায়। 1957 থেকে 2014 এরাই ছিল ভারতের গাড়ি তৈরির পায়োনিয়ার।
80 দশকের মাঝামাঝি মারুতি উদ্যোগ মারুতি 800 বাজারে আনে। সেটি হয়ে দাঁড়ালো অ্যাম্বাসেডারের জম। তারপর অ্যাম্বাসেডার কোণঠাসা হতে হতে পুরো প্রোডাকশন বন্ধ হয়ে গেল। কিছুদিনের মধ্যে এই গাড়ি ইতিহাস হয়ে যাবে, কিন্তু রয়ে যাবে একটা লিগেসি, স্বাধীন ভারতে তৈরি প্রথম গাড়ি। কোন কোম্পানি অ্যাম্বাসেডার গাড়ি তৈরি করত? কোন কোম্পানি অ্যাম্বাসেডর গাড়ি তৈরি করতো? অ্যাম্বাসেডর একটা মডেলের নাম, কোম্পানিটার নাম কি? ভীষণ সহজ, মনে করে নাও, এক্ষুনি মনে পড়ে যাবে। মা যদি সাহায্য করে জোরে বলতে পারো। হ্যাঁ, মনে হচ্ছে আমার হিন্দ মোটরস। এটা কি মার সাহায্য নিয়ে বলছো? হ্যাঁ, মায়ের সাহায্য একটা নিয়ে বলছি। বেশ। হিন্দুস্তান মোটরস। হিন্দুস্তান মোটরস, তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাইবে? একদম ঠিক বলেছে, ঠিক উত্তর। একদম ঠিক বলেছে। বাবা দুজনেই বলছে ঠিক উত্তর। না। আমরা এবার দেখতে চাইবো তুমি মায়ের সাহায্য নিয়ে তোমার এই 4 নম্বর প্রশ্নের যে উত্তর দিয়েছো সেটা ঠিক না ভুল, দেখে নিন। অ্যাম্বাসেডার গাড়ি তৈরি করত হিন্দুস্তান মোটরস লিমিটেড। তার মানে তোমার কাছ থেকে যে উত্তরটা মায়ের সাহায্য নিয়ে তুমি বলেছো সেটি একেবারে ঠিক উত্তর। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। 75 থেকে পৌঁছে গেছো 100তে পৌঁছলো, মানে দ্বিতীয় ইচ্ছে পূরণ। বেশ, চলো আমরা উৎসব করি, এসো সামনে এসো। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নিই, আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে দিই। বেশ, একটা ইচ্ছে পূরণ হয়ে গেল। উল্টো দিকে আমরা এই যে মা সম্পর্কে দুটো কথা শুনলাম, মাকে বলবো যে, মানে চৈতি তোমাকে বলবো যে এই যে ছেলে একটা ইচ্ছে পূরণ করলো, একাধিক হয়ে গেল, দুটো হয়ে গেল, এটাকে উদযাপন করবার জন্য কি কিছু বলতে ইচ্ছা হয়? এই কবিতাটা বাবি, গুটি, সুদেশনাদি সকলেরই কবিতা, কিন্তু আমি অ্যাকচুয়ালি তোমাকে বলছি। বলে ফেল। তোমারে পাছে সহজে বুঝি, তাই কি এত লীলার ছল? আহা, বাহিরে যাবে হাসির ছটা, ভিতরে থাকে আঁখির জল। বুঝি গো, আমি বুঝি গো তব ছলনা, যে কথা তুমি বলিতে চাও সে কথা তুমি বলো না। তোমারে পাছে সহজে ধরি, কিছুই তব কিনারা নাই। 10 দলে টানি গো পাছে, বিরূপ তুমি বিমুখ তাই। বুঝেছি আমি, বুঝেছি তব ছলনা, সবার যাহে তৃপ্তি হলো, তোমার তাহে হলো না। আসলে বাবিকে আমি যাই দিই না কেন, যতটাই ভালোবাসি না কেন, অনেক দিন বাবিকে ছেড়ে থাকলে ওই মুহূর্তটা কিছুতেই রিপ্লেস করা যায় না। ওটা এসেই ফিজিক্যালি জড়িয়ে ধরতে হয়, কথা বলতে হয়। অনেক সময়ের মধ্যে দিয়ে গেছি, মানে আমিও বাবির সাথে অনেক বড় হয়েছি, অনেক বুঝেছি, অনেক শিখেছি, ওর কাছ থেকেও আমি শিখেছি। তাই আমি জানি যে সবার যাতে তৃপ্তি হয়, ওর তাতে হয় না, তাই ওকে তৃপ্তি করতে চাই। ভারী সুন্দর কবিতাটা বলেছো, ভারী সুন্দর মিলিয়েছো সবটার সঙ্গে, খুব সুন্দর। আর এরকম কবিতা যিনি লিখতে পারেন তার কবিতাই তো বলতে ইচ্ছে হয়। সত্যি এমন সুন্দর শব্দগুলো ওকে জড়িয়ে বললে, তাতে সত্যি আমরা যে এখানে বাবা মার উৎসব করি, আমরা বুঝি যে আমাদের জীবনের প্রতিটি ঘাটে, প্রতিটি পাদানিতে আমরা যা যা শিখেছি বাবা মা সম্পর্কে, সেই কথাগুলো কোনো না কোনোভাবে চলেই যায়। সে তো বন্ধুও বটে, সে তো অভিভাবকও বটে, সে প্রেমিকও বটে, সে কখনো কখনো বিশ্বাসঘাতকও বটে। তুমি আমাকে এটা দেবে বলেছিলে, দাওনি, কিন্তু তুমি আমাকে অমুক সময় থাকবে বলেছিলে, থাকোনি, কিন্তু এই তো চলছে নিরন্তর। হ্যাঁ, ধন্যবাদ। বেশ, এবারে তোমার কাছে যাব। তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারলেই তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ। বেশ, সাধারণ এই যে প্রশ্নটি, সেটি কেমনতর দেখে নাও। প্রতিদিন সকালে কাগজ নিয়ে এই হুড়োহুড়ি প্রতিটা শহরের চেনা দৃশ্য। খবরের কাগজ না এলে যেন দিনই শুরু হয় না।
কিন্তু 5 টাকায় 20টা পাতা, বাসের ভাড়াও আজকাল আর 5 টাকায় হয় না। শুধু কি পড়া, পার্কে বসে প্রেম করা থেকে শুরু করে ঠোঙা ভরা বাদাম ভাজা, প্রতি পদে পদে চলে খবরের কাগজের রিসাইক্লিং। শেষমেশ কাগজগুলো থেকে আবার তৈরি হয় মণ্ড, আবার তৈরি হয় কাগজ, আবার ছাপা হয় খবর। 1 টন কাগজ রিসাইকেল হলে বেঁচে যায় 17টি গাছ। একটি বিশেষ ধরনের সস্তা কাগজে ছাপা হয় বলে এবং বারবার রিসাইক্লিং হয় বলে খবরের কাগজের দাম এত কম রাখা যায়। যে বিশেষ কাগজে খবরের কাগজ ছাপা হয় তাকে কি বলে? যে বিশেষ কাগজে খবরের কাগজ ছাপা হয় তাকে কি বলে? আমরা কাগজ সম্পর্কিত কিছু পরিচয় দিয়ে তোমার কাছে জানতে চাইছি। নিউজ প্রিন্ট। নিউজ প্রিন্ট, এটাই তোমার উত্তর? ফাইনাল উত্তর? ফাইন। বেশ, নিলাম উত্তর। চ্যালেঞ্জ করবে না? বেশ, ওর কাছ থেকে একটা উত্তর পেয়েছি, তুমি চ্যালেঞ্জ করোনি। আমরা দেখে নিই এই উত্তরের হাত ধরে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ হলো কি হলো না, দেখে নিই। যে বিশেষ কাগজে খবরের কাগজ ছাপা হয় তাকে নিউজ প্রিন্ট বলে। তার মানে যে উত্তর তুমি দিয়েছো সেটি একেবারে সঠিক উত্তর। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। এবং সেই সঙ্গে তুমি 75 থেকে পৌঁছে গেছো 100-তে। 100-তে পৌঁছানো মানে দ্বিতীয় ইচ্ছে পূরণ। বেশ, চলো উৎসব হোক। মায়ের আমি আঁকড়ে চলি বাবার পায়ে পায়ে, আজও গাছে এটা সত্যি ইটস আ ভেরি ভেরি টাচিং মোমেন্ট। হ্যাঁ, যাদের জন্য তুমি দিলে, কিছুদিন আগেই তাদের সঙ্গে আবার আমার কথা হয়েছে এবং আমি সেই সংস্থা চাইল্ড ইন নিড ইনস্টিটিউটের সঙ্গে বহুদিন জড়িত আমার কলেজ জীবন থেকে। এরা মা এবং শিশু দুজনকে, কারণ শিশুর জন্য মায়েরও দরকার, মা ঠিক থাকলে শিশু ঠিক থাকবে, সেই জন্য তাদের জন্য যে এই কাজটা এবং এটা যে আমি দিতে পারবো গুটির জন্য, মানে সাকেতের জন্য, আমি সত্যি খুব অভিভূত, খুব। আই এম ভেরি হ্যাপি। তুমি যেটা নিজে থেকে ভেবেছো, আই এম ভেরি হ্যাপি। আমাদের দুটো করে ইচ্ছে পূরণ হয়ে গেছে, এবার তৃতীয় ইচ্ছের পালা। তোমার তৃতীয় ইচ্ছেটা কি? ডে আউট আর কি, মানে একটা ডিনার বা একটা লাঞ্চ যেখানে পুরো ফ্যামিলি, মানে ইমিডিয়েট বাবা মা আমি দিদা, যারা এক ঘরে এক বাড়িতে থাকি, তারা যেন একসঙ্গে গিয়ে একটা 3-4 ঘন্টা সময় একসঙ্গে কাটায়, কথা হয়। আর সেই একসঙ্গে থাকাটাই ইম্পর্টেন্ট, কারণ সেটা হলে একটা কারণ হবে। সবাই নিজের ব্যস্ত জীবন থেকে একটু টাইম বের করে এটা এই সময়টা না হয় একসঙ্গে কাটাবে। মানে তোমার এটাই ইচ্ছে যে সবাই মিলে এক জায়গায় হওয়া এবং বাইরে বেশ আনন্দ করে খাওয়া দাওয়া করা, ঘুরে বেড়ানো। বেশ, তোমার দ্বিতীয় ইচ্ছে হয়ে গেছে, তৃতীয় ইচ্ছেটা কি? মায়ের ইচ্ছেগুলো আইদার হচ্ছে ভীষণ ম্যাগনানিমাস, অনেক বড় কিছু ইচ্ছে যেগুলো সহজে পূরণ করা যায় না ওরমভাবে মেটেরিয়ালিস্টিকভাবে, ধরো জাস্ট কথা কথিতভাবে যে কিছু একটা কিনে দিলাম বা কোথাও নিয়ে গেলাম। আইদার খুব একটা বড় জিনিস চাইলো বা এমন একটা জিনিস চাইলো যেটা একটু সময় নিয়ে আমায় করে দেখালাম বা মাকে ওরম দিলাম। আইদার সেটা, নাহলে ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো চাই, যেগুলো যেমন একটা হচ্ছে মায়ের আসলে বাড়িতে ডিনার সেট খুব পছন্দ হয়। বাহ। তো আমাদের বেশ কয়েকটা কাপ ডিশের সেট মা আর কি কালেকশনের মতো করে রাখে, যখন একটা ইভেন্ট হলো আমাদের বাড়িতে তখন ওগুলোকে প্রদর্শন করে সবার সামনে ওটাতে সার্ভ করে। আমার আসলে রান্না করতে খুব ভালো লাগে। মায়ের মানে Like দারুণ রান্না করে। মায়ের আমার ফেভারিট ডিশ প্রথম বলতে গেলে হচ্ছে মাটন, মায়ের হাতে মাটন অ্যান্ড পনির, যেটা লোকজন সাধারণত বলে না, কিন্তু আমার মায়ের পনির খুব ভালো লাগে। তো আমি মাকে একটা ওরম ডিনার সেট গিফট করতে চাই, বেশ, যেটা মা ইউজ করতে পারে। বেশ, খুব ভালো। এই জন্য আমরা থার্ড লেভেলে ঢুকবো। তৃতীয় ইচ্ছে পূরণের জন্য তোমার 5 নম্বর প্রশ্ন আছে, সেটা ভালো করে দেখো, যাচাই করো, তারপর ঠিক উত্তর দাও। দেখে নাও। এই যে আমরা 3টি ছবি দেখছি, এই 3টি ছবির থেকে কোন একটি কমন শব্দ, সাধারণ শব্দ খুঁজে পাচ্ছ? একটু বুদ্ধি করে দেখো, তাহলেই পেয়ে যাবে। আমার মনে হয় ভূত। ভূত?
ব্যাখ্যাটা কি? এইটা তো ছবিটির নাম, এটা একটা বেঙ্গলি ছবি ফিল্ম, ভূতের ভবিষ্যৎ। বেশ, একটা বাংলা কথা আছে, কি কথা যে আছে? সর্ষেতে ভূত ধরেছে, সর্ষে ফুলে না না, মানে আমি এক্স্যাক্ট মানে বলো, ঠিক শব্দটা বলো। শোনা লাগছে। কি বলছো তুমি? মানে সর্ষের ভিতরে ভূত? সর্ষের ভিতরে ভূত, হ্যাঁ, বেশ। ওই হ্যাঁ হ্যাঁ বেসিক্যালি ওইটাই। তাহলে ওখান থেকে একটা ভূত শব্দ পেলে। ভূত শব্দ। আর এটা আমার যা দেখে মনে হচ্ছে যে ভূতের রাজা দিল বরের ওই হ্যাঁ, ভূত। তারাটা, যেটা ওই যেখান থেকে আর কি ভূতের রাজাকে প্রথমবার আমরা দেখি গোপিকাইন বাঘাবাইনে। তাহলে তিনটের সঙ্গেই কোথাও না কোথাও ভূত শব্দটা জুড়ে আছে। বেশ, নিলাম শব্দটা। এবার তুমি কি চ্যালেঞ্জ করতে চাইবে? একদম ঠিক। বেশ, দেখে নিই উত্তরটা ঠিক না ভুল। ভূতের রাজা দিল বর, ভূতের রাজা দিল বর। আমরা জানতে পারলাম তুমি যে উত্তরটা দিয়েছো ভূত, তা তোমাকে 25 নম্বর জুড়িয়ে দিয়েছে। অর্থাৎ তোমার উত্তর ঠিক হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। তুমি 125-এ পৌঁছলে 100-এ থাকা সাকেতের কাছে যাব। সাকেত, তোমার একটি সাধারণ প্রশ্ন আছে, একটি জাদু প্রশ্ন আছে। তুমি আছো 100-তে। সাধারণ প্রশ্নটা নিলে তুমি পৌঁছবে 125-এ, আর যদি তুমি জাদু প্রশ্নটা এখন নিচে নাও তাহলে একবারে পৌঁছে যাবে 150-তে। তুমি কি চাইবে? জাদু প্রশ্ন। বেশ, তোমার জন্য রাখা জাদু প্রশ্নটিকে সামনে আনা হচ্ছে। সব জাদু সরিয়ে আসল উত্তরটাকে পাকড়ে ধরো এবং ঠিকটা বলো। দেখে নাও। সত্তর বা 80-র দশকে যারা বড় হয়েছেন তাদের মধ্যে ব্রুসলির ভক্তের সংখ্যা প্রচুর। বাংলায় সাধারণ মানুষের মধ্যে কারাটের জনপ্রিয়তা তখন থেকেই। শুধু বাংলা নয়, গোটা বিশ্বজুড়ে জাপানি ও চৈনিক এই মার্শাল আর্ট ফর্মগুলো ছড়িয়ে পড়ে সেই সময় থেকেই। যদিও এটাকে লড়াইয়ের রণকৌশল হিসেবেই মূলত দেখা হয়। কারাটের দর্শন অনেক গভীর। সেই দর্শন বিশ্বাস করে যে মানুষের আসল লড়াইগুলো তার নিজের ভেতরেই, বাইরের জগতের সঙ্গে নয়। বিনয় এবং শিষ্টাচার ও ডিসিপ্লিন এই ফর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। কলকাতাতেও এখন কারাটে ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে যে 2020 সাল থেকে এটি অলিম্পিকের অন্তর্গত হবে। কারাটে শব্দটির আক্ষরিক অর্থ কি? কারাটে শব্দের আক্ষরিক অর্থ কি বা মানে কি? এই শব্দটা তোমাকে কি মানে জুগিয়ে দেয়? মার সাহায্য নিয়েও বলতে পারো। তোমার একটি সাহায্য বাকি আছে। হ্যাঁ। আমি তোমাকে একটা সাহায্য করতে পারি যে কারাতেকে আমরা বলি কি একটা আত্মরক্ষার কৌশল বলতে পারি। মনের অস্ত্র। মনের অস্ত্র। মনের অস্ত্র, এইটাই তুমি ফাইনাল। এই উত্তরের অস্ত্র হিসেবে আমাদের জুগিয়ে দিচ্ছ। বেশ, মনের অস্ত্র এছাড়া তো আর কিছু তোমার মনে পড়েনি আপাতত। এটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে আমি চাইছো? এটাকে চ্যালেঞ্জ করতে চাইছি। চ্যালেঞ্জ করতে চাইছো? হ্যাঁ, চ্যালেঞ্জ করতে চাইছি। আমি এককালে একটু কারাটে করতাম। তাই নাকি? হ্যাঁ, আর আমি ওই স্কুলে যখন শিখতাম। এইটুকুন ছিল আর কি। আর কিন্তু এই continue আমি ব্রুসলির ছবি প্লাস নতুন একটা অ্যানিমেটেড ছবি হয় কাংফু প্যান্ডা। তো কাংফুটা একটু ইট ইজ রিলেটেড টু ওই মনের বল যেটা বলছিল, চি এনার্জি যেটা বলে ভেতর থেকে জেনারেট করে। আর কারাটের মুভমেন্টগুলো এমন যে ওটা হচ্ছে ফর সেলফ ডিফেন্স। তো আমার মনে হচ্ছে কারাটের মানে হচ্ছে সেলফ ডিফেন্স। নেব এই উত্তরটা? নিলাম। চ্যালেঞ্জ করেছি, নিলাম উত্তরটা। ওর কাছ থেকে একটা উত্তর পেয়েছি, তোমার কাছ থেকে উত্তর পেয়েছি। এবার দেখে নি কারাটে শব্দের অর্থ এক্স্যাক্টলি কি। দেখে নাও। কারা মানে খালি, আর টে বা টি মানে হাত। কারাটে শব্দটির আক্ষরিক অর্থ খালি হাত। মানে আমরা যেটা জানলাম, তোমরা তার কাছাকাছি থাকলে সবাই, কিন্তু শুধু একটা ঠিক জায়গায় ধাক্কা দেওয়া উচিত ছিল। মানে প্রকৃতভাবে যদি দেখা যায় তাহলে কারাটে শব্দটার অর্থ খালি হাত। তাই এ যাত্রায়
তোমাদের দুজনের কাছ থেকে যে উত্তর পাওয়া গিয়েছে দুজনকে খালি হাতে ফেরাতে হচ্ছে, অর্থাৎ তোমার উত্তর ভুল হয়েছে। সাকেত, তুমি 100-তে রয়ে গেলে, অমর্ত্য তুমি পৌঁছলে 75-এ, কিন্তু তোমার কাছে এবার জাদু প্রশ্ন তুমি চেয়ে নিতে পারো এগিয়ে যাওয়ার জন্য। এছাড়া তোমার একটি সাধারণ প্রশ্ন আছে। আমি চলো আমরা জাদু প্রশ্নতেই যাই। বেশ, জাদু প্রশ্নটিকে তোমার সামনে দেওয়া হচ্ছে, দেখে নাও, ঠিক উত্তর দাও। দেখো, এবারের অলিম্পিক্সে একটা দুঃখজনক ঘটনা দেখলাম। ম্যারাথন দৌড়ের শেষে আমাদের ওপি জয়সা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। ওই ঠাঠা রোদ্দুরে 42 কিলোমিটার দৌড়ানোর সময় তাকে নাকি জল দেওয়ার মতন কেউ ছিলেন। তারপর তাকে হসপিটালাইজ করতে হয় এবং তিনি নাকি মারাও যেতে পারতেন। খ্রিস্টপূর্ব 490 সাল। তখন গ্রিকদের সঙ্গে পার্সিয়ানদের যুদ্ধ লেগেই থাকত। পার্সিয়ানদের রাজা দারিয়াস গ্রিকদের ঠান্ডা করতে 2 লক্ষ সৈন্য নিয়ে যুদ্ধযাত্রা করলেন। গ্রিকদের সৈন্য মাত্র 10,000, কিন্তু গ্রিকরা স্বাধীন চেতা জাত। যুদ্ধে হারা মানেই বশ্যতা, গোলামি, সে তাদের রক্তে নেই। তারা প্রাণপণ লড়ে গেল, আর পারস্য সৈন্য কচু কাটা হয়ে গেল। তখন তো টেলিগ্রাফ, রেডিও কিছু ছিল না। ফাইডিপিডিস নামে এক মেসেঞ্জার খবরটা দিতে সে গ্রিসের দিকে দৌড়ল। একদমে পাহাড়, পর্বত, জঙ্গল ভেদ করে সে 40 কিলোমিটার দৌড়েছিল। গল্প আছে সেই অলৌকিক দৌড়ে নাকি ঈশ্বরের সঙ্গে তার দেখা হয়েছিল। অ্যাথেন্স শহরে পৌঁছে খবরটা দিয়েই সে মারা যায়। সেই ঘটনাটিকে মনে করেই আজকের ম্যারাথন ইভেন্ট। প্রশ্ন হলো, এটিকে ম্যারাথন কেন বলা হয়? ঘটনাটা জানলাম, ম্যারাথনই বলা হয় কেন? ম্যারাথন মানে কি মেসেঞ্জার? কারণ একটা মেসেঞ্জার ছিল। বেশ, বলো কি উত্তর নেব? মানে দেখো, ও একটা মেসেঞ্জার ছিল, ও একটা লম্বা ডিস্টেন্স দৌড়েছিল যুদ্ধর ভিক্টরির খবর দিতে। আর বলছি ঈশ্বরের সাথে দেখা হয়েছিল ওই দৌড়ে। বুঝতে পারছি না। বেশ, তাহলে তুমি একটা উত্তর বলো যেটা তোমার কাছাকাছি বলে মনে হচ্ছে। অ্যাথেন্স শহরের সাথে, ও অ্যাথেন্সে গিয়ে পৌঁছয় তার সাথে, বা আমি না এটা বলবো না, আমি বলবো যে ও এতটা লম্বা ডিস্টেন্স করে এসছে, একটানা বহু পেরিয়ে, বহু প্রান্তর পেরিয়ে এসছে, সেইটার জন্য সেই রেফারেন্সে ম্যারাথন রাখা হয়েছে। এটাকেই ফাইনালি তুমি ধরবে? হ্যাঁ, আমার যা মনে হচ্ছে। তুমি চ্যালেঞ্জ করতে চাইবে না? না। নিশ্চিত নও, তাই তো? একেবারেই না। বেশ, ঠিক আছে, আমরা একটা ম্যারাথন আলোচনার পর দেখি আমরা ফাইনালি কোন উত্তরকে খুঁজে পেতে চাইছিলাম। গ্রিকদের সঙ্গে পার্সিয়ানদের যুদ্ধটা হয়েছিল ম্যারাথনের প্রান্তরে, তাই ইভেন্টের নাম ম্যারাথন। তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে দুর্ভাগ্যবশত সেটা ভুল হয়েছে। তুমি 75-এ দাঁড়িয়ে রইলে। তোমার এখনো একটি প্রশ্ন আছে, সেই প্রশ্নটির হাত ধরে আরেকটু এগোনো যাবে, ওর প্রশ্নকে চ্যালেঞ্জ করা যাবে। আমরা আছি 100-তে, হাতে আছে একটি সাধারণ প্রশ্ন, আর ওকে চ্যালেঞ্জ করবার সুযোগ। অতএব এখনো একটা 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 ছোট্ট আশা আছে, তৃতীয় ইচ্ছে পূরণটা হয়ে যেতে পারে। বেশ, আমরা দেখে নিই, তো তুমিও এটা ভালো করে দেখো, চ্যালেঞ্জ করতে পারো। তোমার শেষ আজকের সাধারণ প্রশ্ন কি আছে দেখে নাও। দেবব্রত বিশ্বাস বাংলা সংস্কৃতির এক অসাধারণ প্রতিভাবান পুরুষ। দেবব্রত বিশ্বাসের কণ্ঠ, গায়কী বাংলা সংস্কৃতির এক মূল্যবান সম্পদ। অনেকের কাছেই তিনি হয়েছেন প্রিয় জর্জদা। তিনি বারে বারে আমাদের মুগ্ধ করেছেন। আমরা তার গান শুনেছি, তাকে ভালোবেসেছি।
তার অনেক কথা আমরা জানতে পারি দেবব্রত বিশ্বাসের আত্মজীবনীমূলক একটি গ্রন্থে। দেবব্রত বিশ্বাসের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি? দেবব্রত বিশ্বাসের আত্মজীবনীর নাম কি? কেননা আমাদের বঙ্গ সংস্কৃতিতে সেই নামটি বা এই মানুষটি বিশেষ করে এমনভাবে জড়িয়ে, হ্যাঁ, তুমি যদি তোমার পেছনে যাও তাহলে তুমি তোমার দাদু, দিদা, মা, বাবা সবার কাছে এইসবের পরিচয় পেতে পেতে যাবে, তোমার মনে ক্ষণিক মনে পড়ে যাবে। যাই হোক, তুমি যদি চাও তাহলে মার সঙ্গে কথা বলতে বোধহয় পারো। একটি সাহায্য তোমার বাকি আছে। ব্রাত্যজনের রুদ্ধ সঙ্গীত। ব্রাত্যজনের রুদ্ধ সঙ্গীত। বেশ, তোমার এই উত্তর নিলাম। মার সাহায্য নিয়ে তুমি বললে ব্রাত্যজনের রুদ্ধ সঙ্গীত। তুমি কি চ্যালেঞ্জ করতে চাইবে? না, ঠিকই বল। বেশ, এবার দেখে নি এই প্রশ্নের উত্তরের হাত ধরে তুমি 25 নিয়ে 125-এ পৌঁছে গেলে কি গেলে না, দেখে নি। দেবব্রত বিশ্বাসের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম ব্রাত্যজনের রুদ্ধ সঙ্গীত। তার মানে মার সাহায্য নিয়ে তুমি যে উত্তর দিয়েছো সেটি একেবারে ঠিক উত্তর। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। মার সাহায্য নিয়ে ঠিকই করেছো এবং ঠিক উত্তর দিয়েছো। 125-এ আছো। তোমার আজকের শেষ একটি প্রশ্ন আছে, সাধারণ প্রশ্ন। এটা বলতে পারলে তুমি 75 থেকে 100-তে পৌঁছে যাবে। তা দিয়ে সংখ্যাটাকে খানিকটা বাড়িয়ে নেওয়া যাবে, নাম্বার কিছু বাড়িয়ে নেওয়া যাবে, কিন্তু হয়তো ইচ্ছে পূরণ হবে না। কিন্তু তবু আমরা চাইবো যে তুমি এই প্রশ্নটা ঠিক উত্তর দাও। এখানে এসে খেলে মায়ের সাথে ইচ্ছে পূরণ হয়। এটাই তো শ্রেষ্ঠ ইচ্ছে পূরণ। আমরা জেনেছি, বারবার অনেক কথা জেনেছি, অনেক কথা বুঝেছি, সেগুলো তো ইচ্ছে পূরণ বটেই। আমরা দেখে নিই, যদি তুমি এটাকে চ্যালেঞ্জ করতে পারো এবং 25 জোগাড় করতে পারো তাহলে অবশ্য তোমার ইচ্ছে পূরণ করার সুযোগ আছে। আমরা দেখে নিই আজকের খেলার এবং আমাদের এই অনুষ্ঠানের একেবারে শেষ প্রশ্নটি কি আছে অমর্ত্যর জন্য। দেখে নাও। এই যে যতটুকু ছবি দেখলাম তাতে একটা হিন্দি সিনেমার বিখ্যাত ক্যারেক্টারের নাম মনে পড়ার কথা তোমার। একটু ভাবো, একটু অন্য দিক থেকে আলো ফেলে দেখো, মনে পড়ে যাবে। আমার মায়ের সাথে একটা বাকি আছে না? অমিতাভ বচ্চনের ওই ছবিটা। অ্যান্টনি গনজালভেস। লাস্ট উত্তরটা মায়ের হাত ধরে দিলাম। বেশ, তোমার এই উত্তর নিলাম। নিয়ে এবার একদম ঠিক। বাবা, এরা তো বেশি উত্তেজিত তোমাদের থেকে। তো বলছি সেম ফ্যামিলি খেলছে। আমরা দেখে নিই এবারে যে তোমার কাছ থেকে, এবং আমাদের এই আজকের খেলার শুধু তাই নয়, আমাদের এই বেশ কদিনের খেলার শেষ প্রশ্নটার উত্তর আমরা ঠিক পেলাম নাকি ভুল পেলাম অমর্ত্যর হাত ধরে। আমরা এবার যাচাই করব, দেখা যাক। My name is Anthony Gonzalez. Right? My name is Anthony Gonzalez. তার মানে তোমার কাছ থেকে যে উত্তর পাওয়া গিয়েছে সেটি একেবারে সঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা। তুমি ছিলে 75-এ, 25 জোগাড় হয়েছে, তুমি পৌঁছেছো 100-তে। আমরা একেবারে শেষে পৌঁছে জানতে পারছি যে তুমি আছো 100-তে, তুমি আছো 125-এ। তাই কিঞ্চিত স্কোর বেশি করার কারণে আজকে তুমি বিজয়ী হয়েছো। আমরা আমাদের অনুষ্ঠানটাকে শেষ করতে চাইবো নিজস্ব ভাষায়, নিজস্ব ভঙ্গিমায়। এসো সবাই মিলে সামনে যাই। এই শাড়িটা আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে স্বর্ণালী কাঞ্জিলালের ডিজাইন করা বিশেষ শাড়ি তোমার মায়ের জন্য। এটা মার গায়ে দিয়ে দাও। এটা হোটেল পোলো টাওয়ার্স শিলংয়ের তরফ থেকে 2 নাইট 3 ডেজ একটা ফ্রি স্টে তোমাদের জন্য। থ্যাংক ইউ। আর এটা একটা বিশেষ হেলথ গিফট কেয়ার কন্টিনিউয়ামের তরফ থেকে তোমার মা বাবার জন্য।
আমাদের হাত যেমন ভরা আমাদের মনও তেমন ভরা। আমি জানি আপনারা সবাই এতদিন আমাদের এই অনুষ্ঠানটিকে ভালোবেসেছেন, আদর করেছেন, আপনাদের মতামত জানিয়েছেন, আর সেই সঙ্গে তাকিয়ে থেকেছেন সেই সমস্ত বাবা মার দিকে যাদের গোপন খবর, যাদের অন্যরকমভাবে চিনে নেওয়ার জন্য আপনারা উদ্গ্রীব হয়েছিলেন। এমন ভালোবাসায় ভরে উঠেছি আমরা সকলে যে আমাদের পরস্পরকে ছাড়তে কষ্ট হয়েছে। যেমন করে সন্তান বাবা মাকে ছাড়তে চায় না, বাবা মাও সন্তানকে ছাড়তে চায় না, তবু কিঞ্চিত আমাদের বাসা বদল করতে হয়। রবীন্দ্রনাথের ভাষায় যখন আমাদের ছেড়ে আমাদের বাবা মারা চলে যান, একটা বাড়ি থেকে আর একটা বাড়িতে যান, খানিক বাসা বদল, আবার সেই বাসা থেকে আবার অন্যত্র যাওয়া। আমরাও আপাতত কয়েকদিন কিছু দিনের জন্য একটু বাসা বদল করব, একটু আপনাদের সঙ্গে দেখা হবে কম, জানা হবে কম, কিন্তু ততদিনে আমরা জানতে চাইবো আমাদের পাশের মানুষকে। আপনারা বাড়িতে, আমরা আমাদের কর্মক্ষেত্রে যে যার জায়গায় নিজের মতো করে চিনে নেব আমাদের বন্ধু বান্ধব, সহপাঠী, সহযোগী, সহযাত্রী এবং সেই সঙ্গে নিজের সন্তান সন্ততিকে। এরকম জানতে জানতে আবার একদিন আমাদের দেখা হবে, আমরা সেদিন আবার উৎসব করব এবং চিৎকার করে বলবো আমাদের প্রতিদিনই হ্যাপি প্যারেন্টস ডে, কেননা ওরা ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই। তাই আমাদের সেই সনাতন চিরন্তন বাবা মায়েদের আমাদের নমস্কারটুকু জানিয়ে আমরা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, কিন্তু বিদায় নেওয়ার মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে চাইবো, ঢাক বাজিয়ে, মিষ্টি মুখ করে, আনন্দ করে, উদযাপন করে এবং উৎসব করে। সবাই সুখে থাকুন, উৎসবে থাকুন, আনন্দে থাকুন, বাবা মার পাশে থাকুন, সন্তানের পাশে থাকুন, বেঁধে বেঁধে থাকুন। ধন্যবাদ, শুভরাত্রি। জি বাংলা জ্যোৎস্না দেবীকে সম্মান জানাচ্ছে সাকেতের মাধ্যমে। আমি আজকে জ্যোৎস্না মাসিমার বাড়িতে এসেছি। জ্যোৎস্না মাসিমার সব সমস্যার কথা আমি শুনেছি, আর আজকে আমার মিশন হলো ওনার ছেলে হয়ে ওঠা। মাসিমা, আপনি বলেছিলেন না যে শরৎচন্দ্র আপনার প্রিয় লেখক, তাই জন্য আপনার জন্য শরৎ রচনাবলীর প্রত্যেকটা খণ্ড নিয়ে এসেছি। আপনার কিচেনের জন্য আমি একটা স্টোভ এনেছি, আর শীতকাল আসছে, জল গরম করতে হবে, তাই জন্য একটা ইমার্শন হিটারও এনেছি সাথে। আর অন্ধকারে দেখার জন্য আপনার জন্য একটা টর্চ এনেছি। তাছাড়া আপনি যে বাচ্চাদের পড়ান, সেই সময় মাটিতে বসতে আপনার খুব অসুবিধা হয়, তাই না? তাই জন্য একটা ছোট্ট টুলও এনেছি আপনার জন্য। তাছাড়া একটু খাবার দাবার এনেছি, খেয়ে দেখবেন। আর মনে রাখবেন যে আজ থেকে আপনি একা নন, আপনার নতুন একটা ছেলে হয়েছে। তো আজ থেকে কোনো কান্না নয়, শুধু হাসি। হ্যাঁ, জি বাংলা হ্যাপি প্যারেন্টস ডে মঞ্চ থেকে জ্যোৎস্না দেবীর ইচ্ছা পূরণ করে সাকেত আসলে সম্মান জানালেন এই রকম অসংখ্য বাবা মাকে।